আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। মার্কিন গ্রিন কার্ডে শিশুদের বয়স নির্ধারণে নতুন নিয়ম, চাইল্ড স্ট্যাটাস হারানোর ঝুঁকি। ট্রাম্পের অভিবাসন অভিযানে যুক্তরাষ্ট্রে হাউজিং খাত সংকটে। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে বিক্ষোভ। নিউ ইয়র্ক সহ কয়েকটি শহরে আইন শৃঙ্খলা ফেডারেল নিয়ন্ত্রণের ইঙ্গিত ট্রাম্পের। এবং চীন যুক্তরাষ্ট্র শুল্ক বিরতি আরও 90 দিন বাড়ল। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগ 15 আগস্ট থেকে গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়ায় শিশুদের বয়স গণনার নিয়ম কঠোর করেছে। নতুন নিয়মে ফাইনাল অ্যাকশন ডেটস চার্ট ব্যবহার করা হবে, যা অপেক্ষার সময় কমিয়ে দেবে এবং অনেক শিশুর জন্য সুরক্ষার সময়সীমা সংকুচিত করবে। এই পরিবর্তনের ফলে 21 বছর পূর্ণ হওয়ার আগেই গ্রিন কার্ড অনুমোদন না পেলে শিশুরা চাইল্ড স্ট্যাটাস হারাবে এবং আবেদনের অযোগ্য হয়ে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন H-1B ভিসাধারী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি অভিবাসী পরিবারের সন্তানেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। 2002 সালের চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট দীর্ঘদিনের অপেক্ষার কারণে বয়স পূর্ণ হওয়া শিশুদের সুরক্ষা দিত। বাইডেন প্রশাসন সেই সুবিধা বাড়ালেও নতুন নিয়মে তা বাতিল করা হয়েছে। অভিবাসী অধিকার কর্মীরা একে বহু পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত করার নীতি হিসেবে সমালোচনা করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে শুরু হওয়া অভিবাসন বিরোধী অভিযান যুক্তরাষ্ট্রের হাউজিং ও নির্মাণ খাতকে গভীর সংকটে ফেলছে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট আইসের ধরপাকড়ে বিশেষ করে অভিবাসী নির্মাণ শ্রমিকরা চাকরি হারাচ্ছেন, ফলে বহু আবাসন প্রকল্প থমকে গেছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হোম বিল্ডার্সের তথ্য মতে যুক্তরাষ্ট্রের নির্মাণ শ্রমিকদের অন্তত 25% অভিবাসী, যাদের বড় অংশই বৈধ নথিহীন। পিউ রিসার্চ সেন্টার জানায় এ হার প্রায় 13%। শ্রমিক সংকট, নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি ও মর্টগেজ সুদের হার বৃদ্ধির কারণে 2025 সালের প্রথমার্ধে নতুন আবাসন নির্মাণ 2024 সালের তুলনায় 12.5% কমেছে। বিশেষ করে ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও ফ্লোরিডায় প্রকল্পগুলোতে বড় ধরনের বিলম্ব হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রাজধানী ওয়াশিংটন ডিসিতে 800 ন্যাশনাল গার্ড মোতায়েন ও অপরাধ বৃদ্ধির কারণে জরুরি অবস্থা ঘোষণার প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ করেছেন। সোমবার হোয়াইট হাউসের কাছাকাছি অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নিয়ে অনেকে একে রাজধানীর স্বায়ত্তশাসন ও নাগরিক অধিকারের ওপর আঘাত বলে আখ্যা দেন। মানবাধিকার সংগঠন ফ্রি ডিসি এবং বিক্ষোভকারীরা বলেন এই পদক্ষেপ নিছক রাজনৈতিক কৌশল, যা স্থানীয় শাসনের উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জোরদারের চেষ্টা। কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ এ শহরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে সমান নাগরিক অধিকার ও পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদা পাওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন। ট্রাম্প দাবি করছেন অপরাধ বেড়ে যাওয়ায় ফেডারেল কার্যক্রম হুমকিতে পড়েছে। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 800 সেনা মোতায়েনের পরিকল্পনার পাশাপাশি নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, বাল্টিমোর, শিকাগো ও ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের আইনশৃঙ্খলা ফেডারেল নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন রাজধানী দিয়ে শুরু করে অন্য শহরগুলোতেও নজর দেওয়া হবে। তিনি ডিফেন্স সেক্রেটারিকে স্টেট গভর্নরদের সঙ্গে সমন্বয় এবং প্রয়োজনে আরও ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন। জানা গেছে এসব শহরেই ডেমোক্র্যাট মেয়র ও গভর্নর আছেন, যা ট্রাম্পের ফেডারেল হস্তক্ষেপে রাজনৈতিক বিরোধিতা বাড়াতে পারে। অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগেই চীন ও যুক্তরাষ্ট্র তাদের শুল্ক বিরতি আগামী 10 নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। যৌথ বিবৃতিতে জানানো হয় চলতি বছরের শুরুতে ঘোষিত একে অপরের পণ্য 3 অঙ্কের শুল্ক আরও 90 দিনের জন্য স্থগিত থাকবে। নতুন চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র চীনা আমদানিতে 30% এবং চীন যুক্তরাষ্ট্রের পণ্যে 10% শুল্ক বহাল রাখবে। ওয়াশিংটন 145% এবং বেইজিং 125% অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা স্থগিত করেছে। উভয় দেশ এই সময়কে বাণিজ্য ভারসাম্যহীনতা নিরসন ও অন্যায্য বাণিজ্য আচরণ মোকাবেলার সুযোগ হিসেবে দেখছে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে গোল্ডেন এজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন।
নিউ ইয়র্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের 29তম বার্ষিক বনভোজন। চট্টগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন। গোপনে 2200 কোটি টাকার নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার। এবং 1000 কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে 2টি জাহাজ কিনছে সরকার। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নিউ ইয়র্কে বাংলাদেশি স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত গোল্ডেন এজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ও চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত 10 আগস্ট রান্ডালস আইল্যান্ড স্টেডিয়ামের সেন্ট্রাল রোডে জমকালো আয়োজনে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির খেলোয়াড় ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মাঠে উপহার দেয় দারুণ পারফরমেন্স, যা দর্শকদের মুগ্ধ করে। ফাইনাল শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয় এবং সেরা খেলোয়াড় সহ বিভিন্ন বিভাগে পুরস্কার তুলে দেন আয়োজক ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রবাসী ক্রীড়ামোদী ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। নিউ ইয়র্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার 29তম বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার জজ আইল্যান্ড পার্কে আয়োজিত এই বনভোজনে 2 শতাধিক চবিয়ান ও আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন। সকাল থেকে শুরু হওয়া বনভোজনে সুস্বাদু খাবার পরিবেশন করা হয় এবং বালক বালিকার দৌড়, ফুটবল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল স্বপ্নীল সজীবের সুরেলা কণ্ঠে গান পরিবেশনা। প্রাণবন্ত এই আয়োজনে উদ্যোক্তারা বলেন, মিলন মেলা প্রমাণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই শুধু সংগঠন নয়, একটি পরিবার। বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস 2025 উদযাপন করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ডাক্তার মোহাম্মদ জিয়াউদ্দিন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। এই সময় আলোচনা সভায় শপথ গ্রহণ, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ এবং সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকদের মধ্যে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খান সহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ 2015 থেকে 2025 সালের মধ্যে প্রায় 160টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও মোতায়েন করেছে, যেগুলোর জন্য প্রায় 190 মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2240 কোটি টাকা ব্যয় করতে হয়েছে ঢাকাকে। আর এসব প্রযুক্তি প্রায়শ অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় গোপনে আনা হয়েছে। টেকনো গ্লোবাল ইনস্টিটিউটের সাম্প্রতিক এক অনুসন্ধান প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে আসল সংখ্যা ও ব্যবহৃত প্রযুক্তির পরিমাণ আরও বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। তবে অনুসন্ধানে দেখা গেছে, এ সাইবার নজরদারি রাজনৈতিক বিরোধী, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট এবং সাধারণ নাগরিকদের লক্ষ্য করে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। বাংলাদেশের আমদানি করা প্রযুক্তিগুলোর মধ্যে রয়েছে IMSI ক্যাচার এবং ওয়াইফাই ইন্টারসেপ্টর থেকে শুরু করে সেলোব্রাইট, ফিনফেসার এবং প্রিডেটরের মতো স্পাইওয়্যার, যা প্রায়শ ওয়ারেন্টিহীন রাষ্ট্র অনুমোদিত নজরদারিতে সক্ষম। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই 190 মিলিয়ন ডলার ব্যয়ের মধ্যে কমপক্ষে 40 মিলিয়ন ডলার খরচ হয়েছে ইসরায়েলি উৎস থেকে আসা প্রযুক্তিগুলোর জন্য। এই প্রযুক্তিগুলোর বেশিরভাগই বিশ্বজুড়ে অন্যান্য স্বৈরাচারী শাসনেও ব্যবহৃত হয়েছে বলে জানা যায়। যুক্তরাষ্ট্র থেকে 2 বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার অনুমোদন দিয়েছে সরকার। হেলনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স LLC থেকে এই জাহাজ দুটি কিনতে ব্যয় হবে 935 কোটি 71,56,000 টাকা। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, 55 থেকে 66,000 DWT সম্পন্ন বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন প্রকল্পের আওতায় 2টি জাহাজ ও আনুষঙ্গিক সেবা কেনার জন্য 1 ধাপ 2 খাম দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে 3টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। এর মধ্যে 2টি প্রস্তাব কারিগরিভাবে রেসপন্সিভ বলে বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপন্সিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হেলনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স LLC থেকে 76.698 মিলিয়ন মার্কিন ডলারের জাহাজ দুটি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 935,71,56,000 টাকা। জাহাজ দুটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।